সেই বিষয়টাও আমরা দেখব। আমি অবশ্যই আসবো ডক্টর সরকার আপনার কাছে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, একটা তথ্য এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে যে এখনো পর্যন্ত এদেশে 13,57,417টি টেস্ট হয়েছে এখনো পর্যন্ত। আর আজকে আমরা যে জায়গায় পৌঁছে রয়েছি, সার্বিক দেশে 50,000 ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। এই রেশিওটা আমি বুঝতে চাইবো, কারণ এখন যে তথ্যটা ডক্টর সরকারও দিলেন যে পার ডে 75 থেকে 80,000 টেস্ট হচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে 80,000 টেস্ট হলেও 50,000 এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা। এই রেশিওটা, যত টেস্ট হয়েছে এবং এখনো পর্যন্ত যতজন আক্রান্ত। দুটো দিক দিয়ে আমাদের বুঝতে হবে, টেস্টের নিরিখে কতগুলো পজিটিভ পাচ্ছি আর পজিটিভের নিরিখে আমাদের কতগুলো টেস্ট হচ্ছে। আমরা যদি এইভাবে ভাবি তাহলে প্রথমে আমরা বুঝি আমরা মোট টেস্ট কিরম করছি। ধরো আমরা মোট টেস্ট করছি অ্যারাউন্ড 80,000-এর উপরে। গতকালই তো 84,000-এর উপরে টেস্ট হয়েছে। এটাই কদিন আগে ছিল প্রায় 70-72,000। মাঝখানে একটা দিন আমরা শুধু 60,000-এ নেমেছিলাম। সুতরাং তুমি যদি মেয়ের প্রথম সপ্তাহটা দেখো তাহলে আমরা অন অ্যান অ্যাভারেজ 70,000-এর উপরে টেস্ট করছি। গতকাল তো 80,000-এর উপরে টেস্ট তোলা হয়েছে। তার মানে প্রতি মিলিয়নে যদি 10 লাখ লোকে যদি আমরা চিন্তা করি কত টেস্ট করছি, আমরা প্রায় 900 ছাড়িয়ে গেছি। 920 আমাদের হয়েছে সংখ্যা, অর্থাৎ 10 লাখ লোকে 920 জনের এই মুহূর্তে আমরা টেস্ট করছি। সুতরাং আমরা এই মুহূর্তে টেস্টের পরিসংখ্যানে এখানে দাঁড়িয়ে আছি। এইবারে আমরা উল্টো করে ভাবি, আমরা যে পজিটিভ কেসগুলো পাচ্ছি, এই একটা পজিটিভ কেস পেতে আমার কতজনের কটা টেস্ট করলে একটা পজিটিভ কেস পাওয়া যায়, সোজা কথা। তো এইটা যদি আমরা দেখি তাহলে দেখছি আমরা পুরো এপ্রিল মাসে 24টা টেস্ট করলে একটা পজিটিভ কেস পাওয়া যাচ্ছিল। আমরা মে মাসের যদি প্রথম 3 দিন দেখি তাহলে 25.2, অর্থাৎ 25টা টেস্ট করলে একটা আমরা পজিটিভ কেস পাচ্ছিলাম। এবং তুমি যদি এই সপ্তাহটা পুরোটা অ্যাভারেজ করো তাহলে আমরা 25 থেকে 26-এর মধ্যে ঘোরাঘুরি করছি। তাহলে আমাদের লক্ষ্যটা কি হবে? আমাদের লক্ষ্যটা হবে আমরা যদি যত বেশি টেস্ট করে যত কম সংখ্যক কেস পাবো, তার মানে আমরা উন্নতি করছি। যেমন একটা সহজ উদাহরণ দিই। সহজ উদাহরণ হচ্ছে ধরো ভিয়েতনাম নিজেদেরকে অলমোস্ট ডিক্লেয়ার করেছে ওরা করোনা ফ্রি কান্ট্রি বা করোনা একদমই নিয়ন্ত্রিত। তা ওদের 950 প্রায় টেস্ট করলে একটা পজিটিভ পাওয়া যায়। তুমি যদি ধরো এই নিউজিল্যান্ডে ধরো 124টা টেস্ট করলে একটা পজিটিভ পাওয়া যায়। এরা কিন্তু ডিক্লেয়ার করেছে যে এরা করোনা নিয়ন্ত্রিত দেশ। তো আমাদেরও টার্গেট হবে আমরা এই যে 25 বা 26 যেটা টেস্ট করলে আমাদের একটা পজিটিভ হচ্ছে, এটা বাড়িয়ে বাড়িয়ে যদি আমরা 40-50 এর কাছাকাছি যেতে পারি তাহলে হয়তো আমরা একটা বেসলাইনের কাছাকাছি পৌঁছতে পারবো। অর্থাৎ আমি তোমায় বোঝাতে চেষ্টা করলাম যে আমরা কতগুলো টেস্ট করছি প্রতিটি লোকের নিরিখে এবং প্রতিটা পজিটিভ কেসের নিরিখে কতগুলো টেস্ট করছি। আমি তোমাকে দুভাবে বোঝাবার চেষ্টা করলাম। একদম। আমরা পরবর্তী পর্যায়টাতেও যাব। আমাদের সঙ্গে যেহেতু জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মহামারী বিশেষজ্ঞ ডক্টর ম্যাডাম পর্ণালী আমাদের সঙ্গে রয়েছেন। ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো যে আপনার মারফত আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানেও লকডাউন শিথিল করার কথা বারবার ডোনাল্ড ট্রাম্প বলছেন। সেখানে কত টেস্ট হচ্ছে? লকডাউন শিথিল এই সময় দাঁড়িয়ে কি উচিত? কি মনে হয় আপনার? ধন্যবাদ। প্রশ্নটা আপনি যে অ্যাঙ্গেলে করলেন যে আমেরিকার রেসপেক্টে, আমি একটা কথাই বলতে চাই যে আমেরিকায় এখন যে সিচুয়েশন, এই মুহূর্তে কয়েকটা স্টেট ইনক্লুডিং ক্যালিফোর্নিয়া এরা লকডাউন তোলার কথা বলছেন এবং কিছু কিছু কাজ স্বাভাবিক হয়েছে, যেমন জরুরি ব্যবস্থা, হসপিটালে গিয়ে কিছু মেটার্নিটি হেল্প পাওয়া বা যাদের আর কি টার্মিনাল ইলনেস আছে সেগুলো শুরু হয়ে গেছে। ইভেন ইনক্লুডিং এই আমাদের ওয়াশিংটন ডিসি বা মেরিল্যান্ডও সেটা 10th মে থেকে কথা চলছে যে শুরু হবে। তো সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং ইন টার্মস অফ যে যাদের খুব দরকার, যাদের জরুরি পরিষেবা দরকার, যাদের কোভিড-19 পজিটিভ কেসের বাইরেও যেটা টার্মিনাল ইলনেস আছে, প্লাস যে কোভিড রিলেটেড যে রেসপিরেটরি ইলনেস যেটাকে আমরা বলি সিওপিডি বা ব্রঙ্কাইটিস, এগুলো তো কোনো এখন এত টার্মিনাল কন্ডিশনে চলে গেছে যে টেস্টিং বা ওদের যে পরিষেবাটা দরকার সেটা কিন্তু আমেরিকাতেও বন্ধ। তো সেগুলো নিয়ে কথা হচ্ছে এবং সেগুলো শুরু হচ্ছে। তো এখন লকডাউন তোলার কথার ব্যাপারে আমি কোনো সরাসরি মতামত দিতে পারবো না। যেটা বলতে পারি, যেখানে জনবসতি বেশি, নিউ ইয়র্কের কথা সবাই জানেন, সেই সব জায়গায় এই মুহূর্তে লকডাউন তোলার কোনো কথা হয়নি। কিছু জরুরি পরিষেবা চালু করা, নট তোলা,
শুরু করা হয়েছে, যেটার মধ্যে অবশ্যই আমাদের স্টেটগুলো যেখানে কোভিড-19 কেস বেশি থাকা সত্ত্বেও সেগুলো শুরু হবে এবং সেগুলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই শুরু হবে। সেক্ষেত্রে আমেরিকা এই মুহূর্তে দাঁড়িয়ে কত টেস্ট হচ্ছে? আপনি নিউ ইয়র্কের কথা বললেন, এই মুহূর্তে তো এপিসেন্টার সেখানে কত টেস্ট হচ্ছে? দেখুন, নিউ ইয়র্কের যেটা হয়েছে যে নিউ ইয়র্কের প্রচুর টেস্ট হয়েছে ইন টার্মস অফ, যেটা আমি নাম্বারটা এই মুহূর্তে বলতে পারছি না, সেটা আমাকে দেখে বলতে হবে, কিন্তু টোটাল আমেরিকায় কিন্তু ডেথ হয়েছে ৭৩,০০০ প্রায় আজকে। তার মধ্যে প্রায় ২৫,০০০-এর কাছাকাছি নিউ ইয়র্কে মারা গেছেন। আর নিউ ইয়র্কের কেসটা ভীষণ আলাদা, দুটো কারণ বলছি। একটা হচ্ছে নিউ ইয়র্কের যে কাউন্টি গুলো আছে, যেটাকে আমরা জোন বলতে পারি, তার মধ্যে কয়েকটা জোনে ভীষণ বেশি ঘনত্ব, বেশি জনঘনত্ব এবং তার সঙ্গে লোক প্রভাবও বেশি, ঠিক আছে? সেইখানে কিন্তু মৃত্যুর হারটা যদি আমি বলতে পারি যে একটু ব্ল্যাক আমেরিকানদের মধ্যেও দেখা যাচ্ছে বেশি, যারা সত্যি সত্যি মেডিকেল কেয়ার যাদের নেই। এবং আমেরিকা এটা একটা বিশাল সমস্যা যে ইউনিভার্সাল হেলথ কভারেজ সবার নেই। তো সেটা একটা ভীষণ বড় ইন্ট্রিগিং ফ্যাক্টর আসলে কোভিড-19 নিউ ইয়র্ককে ধসে দেওয়ার জন্য। তো টেস্ট অনেক হচ্ছে, ইনক্লুডিং আমার স্টেটে আমি যেটা বলতে পারি, মেরিল্যান্ডের গভর্নর ইনিশিয়েটিভ নিয়ে কোরিয়া থেকে প্রায় 5 লক্ষ টেস্ট কিট এনেছেন এবং ওয়াশিংটন ডিসিতে বলা হচ্ছে যে প্রত্যেকেই টেস্ট করতে পারবে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল। সেটা কতটা পর্যবসিত হবে, প্রত্যেকে টেস্ট করতে পারবেন, আপনার কাছে অবশ্যই যাব। বা আমি একটুখানি কাজল কৃষ্ণবাবু আপনার কাছে জানতে চাইবো যে প্রত্যেককে টেস্ট করতে পারবেন এবং প্রত্যেকে টেস্ট করা উচিত, টেস্ট করা হবে, এরকমটাই একটা ইঙ্গিত তিনি দিলেন ম্যাডাম পর্ণালী। সেক্ষেত্রে আমাদের দেশে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 3rd মের পর থেকে প্রত্যেকটাই মানে আক্রান্তের সংখ্যা বলুন এবং পজিটিভের সংখ্যা বলুন, প্রত্যেকটা কেতে আসছে, মানে 2000, 1000 এরকম কেতে আসছে। তাহলে কি আমাদের দেশেও যত বেশি টেস্ট হবে তত বেশি আক্রান্ত, তত বেশি পজিটিভ, মানে ভবিষ্যতে এই ছবি আমরা দেখতে চলেছি? ঠিক কি কারণে এটা হতে পারে বলে আপনার মনে হয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখুন, আজকের দিনে পজিটিভ এই শব্দটা কিন্তু সবচাইতে বোধহয় নেগেটিভ হিসেবে গ্রহণ করা হচ্ছে। আমরা আর বলতে পারছি না বি পজিটিভ। আগে বলতে ভালো লাগতো কাছে থেকো, পাশে থেকো, এখন যেন সেই কথাগুলো বলতে একটু বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। এই যে টেস্ট, যেটা ডক্টর ব্যানার্জি বলছিলেন, কত টেস্টে কত পজিটিভ হলো এটা বোঝার আগে আমাদের দেশের নিরিখে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনারা জানেন যে আমাদের দেশে কার টেস্ট করা হবে, কোথায় টেস্ট করা হবে, এইটার একটা গাইডলাইন্স নির্ধারণ করেন মূলত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এবং তারা ভারতবর্ষের সরকারকে দেন। স্বাস্থ্য মন্ত্রক থেকে বিভিন্ন রাজ্য সরকারের কাছে নির্দেশ আসে, কি নির্দেশাবলীর উপরে ভিত্তি করে টেস্ট করা হবে, কার করা হবে, কাদের করা হবে, সেটাও তারা নির্ধারণ করে দেন। আমরা এখনো পর্যন্ত যে স্তরে টেস্টগুলোকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি, কেননা এখনো আমরা সবার জন্য টেস্ট করার বা অ্যাক্টিভ সার্ভেইলেন্সের পথে হাঁটা শুরু করিনি। আমরা মূলত এখনো রেড জোন বা কন্টেনমেন্ট জোনে যারা বাসিন্দা, যাদের কিছু উপসর্গ আছে, প্রাথমিক অবস্থায় আমরা গুরুত্ব দিয়েছিলাম যারা বিদেশ সফর করেছেন, বিদেশ সফরের সঙ্গী ছিলেন, তাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের মধ্যে টেস্ট করছিলাম। পরবর্তীকালে এই ক্রাইটেরিয়া কিছু শিথিল করে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র রেড জোন বা কন্টেনমেন্ট জোন এলাকার মানুষদের মধ্যেই মূলত টেস্টটা সীমাবদ্ধ রেখেছি। এবং যত নাম্বার অফ টেস্ট বাড়ছে, দেখবেন নাম্বার অফ পজিটিভ বাড়ছে। এখনো পর্যন্ত আমরা কমিউনিটি বেসড অ্যান্টিবডি টেস্ট, যেটা কিট দিয়ে হওয়ার কথা ছিল, সেটা করতে পারিনি। স্বভাবতই এখনো সময় আসেনি যে কত টেস্ট করলে একটা পজিটিভ, যেটা ভিয়েতনাম বা নিউজিল্যান্ড ইত্যাদি দেশগুলি ইতিমধ্যে দেখাতে পেরেছেন। আমাদের টেস্টগুলো কিন্তু মূলত এখনো হচ্ছে RT-PCR বেসড, ইনস্টিটিউশন বেসড। আমরা কমিউনিটি থেকে, ছোট ছোট হাসপাতাল থেকে যে স্যাম্পেলগুলো কালেক্ট করছি, সেগুলো নিয়ে এসে এখন শুধুমাত্র সেই টেস্টগুলোই হচ্ছে সার্বিকভাবে, যে কথাটা ম্যাডাম বললেন যে যেখানে নিউ ইয়র্কে
বা আমেরিকার বিভিন্ন জায়গায় প্রত্যেকের টেস্ট করা ভাবনা চিন্তা করা হচ্ছে, সেখানে সেই বিষয়টা আমাদের দেশে কোনো জায়গায় সেভাবে শুরু হয়নি। আমরা আলোচনা করব, কিন্তু এই রাজ্যের অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো। তবে সময় হয়েছে একটা বিরতির। আমরা বলছিলাম আলোচনায় বিরতিতে যাওয়ার আগে যে রাজ্যের ছবিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেইটা অবশ্যই দেখব, কারণ 4 মে থেকে রাজ্যে করোনার তথ্য দেওয়ার পদ্ধতি অনেকটাই বদলেছে। গ্রাফ বলছে 4 মে থেকে রাজ্যে মৃত্যুর হার বেড়েছে, আবার সুস্থ হওয়ার হারও বেশি রয়েছে। একই সঙ্গে সংক্রমণের গ্রাফও কিন্তু ঊর্ধ্বমুখী। এই গ্রাফই ভাবাচ্ছে বিশেষজ্ঞদের এখন। তবে রাজ্যের দাবি টেস্ট বাড়ায়, সংক্রমণের হারও বাড়ছে। রাজ্যে করোনা পরিস্থিতি কি, সংক্রমণের গ্রাফ কি বলছে? 4 মে থেকে রাজ্যে করোনার তথ্য দেওয়ার পদ্ধতি বদলেছে। দেখা যাচ্ছে 4 মের আগে রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা না কমলেও তেমন বাড়েনি। তবে 4 মের পর থেকে রাজ্যে করোনায় মৃত্যুর গ্রাফ আচমকাই ঊর্ধ্বমুখী। 4 মের পরে করোনায় সুস্থ হওয়ার গ্রাফও ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেশি সংখ্যক রোগী সেরে উঠছে। একই রকম ভাবে 4 মের পর থেকে সংক্রমণের গ্রাফও উপর দিকে, অর্থাৎ মে মাসের শুরু থেকে রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে। এবার 3 মে থেকে রাজ্যের করোনা পরিস্থিতি দেখে নেওয়া যায়। 3 মে মৃত্যু হয়েছে করোনায় 2 জনের, আক্রান্ত 41 জন, সুস্থ হয়েছেন 199 জন। 4 মে 61 জন আক্রান্ত হয়েছেন করোনায়, 218 জন সুস্থ হয়েছেন। 5 মে 7 জনের মৃত্যু হয়েছে করোনায়, 85 জন করোনায় আক্রান্ত, সুস্থ হয়েছেন 264 জন। 6 মে 4 জনের মৃত্যু হয় করোনায়, 112 জন করোনায় আক্রান্ত, 265 জন সুস্থ হয়েছে। 7 মে 7 জনের মৃত্যু হয়েছে করোনায়, 92 জন করোনায় আতঙ্ক, 296 জন সুস্থ হয়েছেন। কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা চিঠি লিখে দাবি করেন করোনায় মৃত্যুর হার রাজ্যে শীর্ষে। রাজ্যে লকডাউনের মধ্যেও বারবার বাজারে ভিড় দেখা গিয়েছে। মাস্ক না পরা বা সামাজিক দূরত্ব না মানার ছবিও বারবার ধরা পড়েছে। এমনকি রেড জোনের মধ্যেও লকডাউন মানেননি অনেকে। চিঠিতে তারও উল্লেখ আছে। রাজ্যের দাবি টেস্ট বেড়েছে, তাই সংক্রমণও বেড়েছে। আগে রাজ্যে 1টি ল্যাবে করোনার টেস্ট হতো, এখন রাজ্যে 15টি ল্যাবে করোনার টেস্ট হয়। আরো 12টি ল্যাবে টেস্ট করতে আবেদন করছে রাজ্য। যেহেতু বেশি টেস্টিং করলেই বেশি পরিমাণ মানুষের ব্যাধির উপসর্গের মূলে পৌঁছানো যাবে, আজকে অ্যাভারেজ নাম্বার অফ টেস্ট 2000 ছাড়িয়ে বস্তুত 2500 স্পর্শ করেছে। চিকিৎসকরা বলছেন গত মাসে রাজ্যে করোনায় ডাবলিং রেট ছিল 4.5, অর্থাৎ 4.5 দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হতো। এখন রাজ্যে করোনার ডাবলিং রেট 4.2, অর্থাৎ সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হতে প্রায় একই সময় নিচ্ছে। বিশেষজ্ঞদের মত, হটস্পট ও কন্টেইনমেন্ট জোনে একেবারে বাড়ি বাড়ি পৌঁছে নজরদারি বাড়ালে তবেই লকডাউনের সুফল মিলবে, গ্রাফকে সোজা করা যাবে। নিউজ 18 বাংলা। ডক্টর সরকার, একটা বেশ ইতিবাচক দিক পেলাম যে আমাদের রাজ্যে টেস্টও বেশি হচ্ছে, তাই সংক্রমণের হারও বাড়ছে, আর আমরা দেখছি যে সুস্থ মানুষ হচ্ছেন। কিন্তু একটা তথ্যকে তো আমরা ইগনোর করে যেতে পারি না, দিনের পর দিন রাজ্যে তো কন্টেইনমেন্ট জোন বাড়ছে। কলকাতার কথা যদি দেখা যায়, 144টি ওয়ার্ড রয়েছে, যেখানে বেশিরভাগ ওয়ার্ডে, বেশিরভাগ বড়ই এই মুহূর্তে কন্টেইনমেন্ট জোন বাড়ছে। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা, এই যে গ্রাফটা বাড়ছে, কন্টেইনমেন্ট জোন দিনের পর দিন বেড়ে চলেছে, এটা কতটা আশঙ্কার? না, দেখুন, কন্টেনমেন্ট জোন বাড়াটা কিন্তু যে বিরাট সংক্রমণ ঘটছে তার ইন্ডিকেশন নয়। আচ্ছা, কন্টেনমেন্ট জোন বাড়ার অর্থ হচ্ছে আপনি রেড জোনটাকেও সাবফ্র্যাকশনেট করতে পারছেন। আপনি বুঝতে পারছেন আমার রেড জোনের মধ্যেও কোনখানটাতে বেশি কনসেন্ট্রেশন আছে এবং আমি সেখানে টেস্ট করব। এবার টেস্টিং এর ব্যাপারে একটা খুব মৌলিক ভিত্তি বুঝে নিতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের টেস্টিং, যেটা ডক্টর বণিক বললেন, সেটা আইসিএমআর নয়, WHO এর ভিত্তিতে করা হয়। এবার টেস্টিং পলিসি আমেরিকার জন্য আলাদা, কারণ আমেরিকা নিজেকে কমিউনিটি ট্রান্সমিশন বলে ডিক্লেয়ার করেছে এবং WHO সার্ভেলেন্স রিপোর্টে দেখাচ্ছে আমেরিকা কমিউনিটি ট্রান্সমিশন। সুতরাং সেখানে আসিমটোম্যাটিকও চাইলে টেস্ট করতে পারে, কিন্তু ভারতবর্ষ কিন্তু এখনো ক্লাস্টারিং অফ কেস, অর্থাৎ কয়েকটা পকেটে সংক্রমণ ঘটেছে সেইটাই দেখাচ্ছে। সুতরাং আপনি ঘরে ঢুকে আসিমটোম্যাটিককে টেস্ট WHO ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি করতে পারবেন না।
তাহলে আপনি এই মুহূর্তে টেস্টিংটা কোথায় করছেন? যে পপুলেশনের মধ্যে সংক্রমণটা বেশি সেখানেই করছেন। ন্যাচারালি আপনার কেস ফাইন্ডিংও বেশি হবে। আপনি যদি আজকে যেটা গ্রিন জোন সেখানে গিয়ে 10,000 জনের টেস্টিং করেন তাহলে সেখানে পজিটিভ কম হবে, আর যেটা কন্টেনমেন্ট জোন সেখানে 10,000 জনের টেস্টিং করেন তাহলে সেখানে পজিটিভ বেশি হবে। অর্থাৎ আগামী 7-10 দিনে আমরা বেশি টেস্টিংটা কন্টেনমেন্ট জোনে দেখব, এবং সেখানে টেস্টিং বেশি হলে সংক্রমিত ব্যক্তির সংখ্যাও বাড়বে। সুতরাং সেটা ভয় পেলে চলবে না, আমাদের সত্যকে ফেস করতে হবে যে দিস ইজ দ্য ট্রুথ হুইচ ইজ রিটেন অন দ্য ওয়ালস। আপনাকে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এগোতে হবে, ভয় পেলে চলবে না। ডক্টর বন্দ্যোপাধ্যায়, ডক্টর সরকার বলছেন ভয় পেলে চলবে না, কিন্তু গ্রিন জোনের মানুষ অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন, যেহেতু সেখানে অনেকটাই শিথিল করে দেওয়া হয়েছে লকডাউন, কিন্তু দিনের পর দিন কন্টেনমেন্ট জোন এদিকে বেড়েই চলেছে। সেক্ষেত্রে কোথাও কন্টেনমেন্ট জোন থেকে গ্রিন জোনে সংক্রমণের আশঙ্কা থাকছে না তো? এই সমস্যার সমাধান ঠিক কিভাবে হতে পারে? না, আমাদের যদি করোনা পলিসিটার কথা আমরা চিন্তা করি যে আমরা কিভাবে লকডাউন ফেজ থেকে বেরোবো, তার প্রথম ক্রাইটেরিয়া হবে আমি আমার গ্রিন জোনকে কতটা রক্ষা করতে পারছি। এইটার উপরে নির্ভর করবে, কারণ আমার আলটিমেট উদ্দেশ্যটা কি? আমার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে সবুজ করে ফেলা, তাই না? ভারতবর্ষ যে লাল হয়ে গেছিল সেই লাল থেকে এখন আমরা দেখতে পাচ্ছি সবুজ, কমলা আর লাল, এটাকে আমরা পুরো সবুজ করব, এটাই তো আমার মুখ্য লক্ষ্য। সুতরাং সবুজ অংশটা যেন সবুজ থাকে, সেখানে কোনোভাবে লাল ঢোকা চলবে না। সুতরাং সেখানে আমার একটা সার্ভেইলেন্সের ব্যবস্থা করতে হবে। তো এই যে সার্ভেইলেন্স, এই সার্ভেইলেন্সের সবচেয়ে সহজ সুবিধাটা হতো যদি আমার হাতে র্যাপিড অ্যান্টিবডি টেস্টটা থাকতো, কিন্তু র্যাপিড অ্যান্টিবডি টেস্টটা যেহেতু আমার হাতে এই মুহূর্তে নেই, সুতরাং সেক্ষেত্রে RT-PCR দ্বারা সার্ভেইলেন্স করতে হলে আমাকে এমন একটা পদ্ধতিতে যেতে হবে যে পদ্ধতিতে আমি কম সংখ্যক টেস্ট করে বেশি সংখ্যক লোককে সার্ভেইলেন্স করতে পারবো। তো সেইটার জন্য বেস্ট পদ্ধতি হচ্ছে যদি আমরা একটা পুল টেস্টের আইডিয়াতে যাই, যে আমরা একটা পুল টেস্ট করব এবং সেটা RT-PCR এর মাধ্যমে করব, এবং সেটা আমরা রেগুলারলি গ্রিন জোনে করব, যাতে আমরা লক্ষ্য রাখবো সেখানে কোনো ইনফেকশন হচ্ছে কি হচ্ছে না। সেটা গ্রিন জোনকে প্রোটেক্ট করা হলো, আর অন্যদিকে কন্টেইনমেন্ট জোন বা রেড বা অরেঞ্জ জোন যেগুলো রয়েছে সেটাকে কিভাবে লক করব? সেটা তো ডক্টর সরকার অলরেডি বললেন যে সেখানে তো আমরা সব রকম ভাবে টেস্ট করব। আক্রান্ত, যে আক্রান্ত নয়, পার্টিকুলারলি কন্টেনমেন্ট জোনের যেখানে যেখানে আমার হয়েছে তার চারপাশে যে কন্ট্যাক্ট সেগুলোকে আমরা ট্রেস করব, তার টেস্ট করব, সেটা তো ডক্টর সরকার ইন ডিটেলেই বললেন। এবং সেখানে আমার কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই, দরকার হলে সেটাকে পুরো লক করে সেখানে থরলি টেস্টিং, ট্রেসিং অ্যান্ড আইসোলেশন আমাকে করে যেতে হবে। আচ্ছা, কাজল কৃষ্ণবাবু কিছু বলার চেষ্টা করছেন, অবশ্যই তার কাছে যাব, এবং কিভাবে মানুষের অর্থনীতি, আমাদের রাজ্যের অর্থনীতি, মানুষের জীবনযাপন, এইটাও কিন্তু ভীষণভাবে নির্ভরশীল কে কতটা কিভাবে লকডাউন মানবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজবো অবশ্যই। তবে সময় হয়েছে আরো একটা বিরতির। একেবারে শুরুতেই বণিক কাজল কৃষ্ণবাবু কিছু বলার চেষ্টা করছিলেন, আপনার কাছে সেই উত্তরটা নেব, এবং তার পাশাপাশি যে প্রশ্নটা রেখে গেছিলাম যে মানুষের যে আর্থ সামাজিক পরিস্থিতি এবং আমাদের এখানকার মানুষের যে লাইফস্টাইল, সেটাতে এই লকডাউনটাকে মেনে চলা, গ্রিন জোন, কন্টেইনমেন্ট জোন, রেড জোন, এই বিষয়টা কি মেনে চলা সম্ভব? হ্যাঁ, দেখুন, এই যে জোনগুলো আমরা বলছি না, রেড, অরেঞ্জ, গ্রিন ইত্যাদি, এগুলো কিন্তু কখনোই কোনো ওয়াটার টাইট কম্পার্টমেন্ট নয়। বারবার করে এই জোন নিয়ে যদি আমরা গুরুত্ব আরোপ করি তাহলে সাধারণ মানুষের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়ে যেতে পারে বোধহয় এটা অপরিবর্তনীয় কোনো একটা বিষয়। তা নয়, কিন্তু আমরা যেমন যেমন টেস্ট করব, তেমন যেমন টেস্টের রেজাল্ট পজিটিভ পাবো, তার উপরে ভিত্তি করেই কিন্তু এই রঙগুলো আমরা নির্বাচন করব। সুতরাং এটা কখনোই একদম ধ্রুব সত্য না যে চিরকালই সবুজ থাকবে, কেউ চিরকালই লাল থাকবে, এটা পরিবর্তন হতেই পারে। আমাদের উদ্দেশ্য হবে যেটা সবুজ আছে তাকে সবুজ হিসেবেই রক্ষা করা, অর্থাৎ সেখানে নতুন করে আর সংক্রমণ যাতে না হয় তা সুনিশ্চিত করা।
যেটা অরেঞ্জ আছে বা মাঝামাঝি আছে তাকে আমাদের সবসময় বাড়তি গুরুত্ব দিতেই হবে, সে যেন লালের দিকে না যায়। যদি পারা যায় তাকে আমাদের চেষ্টা করতে হবে সবুজের দিকে নিয়ে আসা, আর সর্বত চেষ্টা করতে হবে। এই যে প্রশ্নটা আসছিল কন্টেনমেন্ট জোন বাড়ছে, এটা কিন্তু কখনো ভয়ের কোনো কারণ না, এটা মানে একটা সাবধানতা সাধারণ মানুষের জন্য, বলতে পারেন একটা প্রশাসনিক ব্যবস্থা আরও একটু বাড়তি উৎসাহ দেয়া এবং সতর্ক করে দেয়া একসাথে চলবে যে এই জায়গাগুলোতে সম্ভাবনা দেখা দিয়েছে মানুষের মধ্যে নতুন করে সংক্রমণ, আপনারা আরও একটু বেশি নিয়ম কানুন নির্দেশাবলী যেগুলো প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে সেগুলো মেনে চলুন, দৃঢ়ভাবে মেনে চলুন, সতর্কতা এবং আন্তরিকতার সাথে মেনে চলুন। এইটাই হচ্ছে কিন্তু কন্টেনমেন্ট জোনের মূল উদ্দেশ্য। আমি যে কথাটা বলবার জন্য চেষ্টা করছিলাম সেটা হচ্ছে, যদি আমাদের রাজ্যের গল্প ধরেন, আমাদের রাজ্যের শতকরা প্রায় 50% মানুষ যা সংক্রামিত হয়েছেন তা কলকাতা জেলার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং তার সন্নিহিত এলাকা থেকেই রিপোর্টেড হয়েছেন পজিটিভ। আমাদের রাজ্যে যত মানুষ মারা গিয়েছেন তার বেশিরভাগটা শতকরা প্রায় 58% মৃত্যুর ঘটনা কলকাতা অঞ্চলে হয়েছে। পাশাপাশি যত মানুষ সুস্থ হয়েছেন তার সর্বাধিক প্রায় 51% মানুষ গতকালের হিসেব অনুযায়ী এই কলকাতার বাসিন্দা। স্বভাবতই মিশ্র প্রতিক্রিয়া বা কলকাতার মতন জায়গায় যেখানে জনবসতি অত্যন্ত ঘন, সেইখানে এই রোগ ছড়ানোর সম্ভাবনাটা বেশি। পাশাপাশি রেড জোন, কন্টেনমেন্ট জোন তার সংখ্যাও বেশি। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং আমাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত, সতর্ক হওয়া দরকার। আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন মানুষের জীবন জীবিকার প্রশ্ন, এই জীবন জীবিকার প্রশ্নের উপরে দাঁড়িয়েই কিন্তু প্রশাসনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় লকডাউন না লকডাউন নয়, শিথিলতা কতখানি শিথিলতা, কোন পর্যায়ে শিথিলতা, এটা কিন্তু প্রশাসন নির্বাচন করেন। এখানে বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সবকে মিলিয়ে মিশিয়ে ব্যালেন্স কষে প্রশাসনকে অত্যন্ত সচেতনভাবে সুচারুভাবে নির্ণয় করতে হয় কোন পথে যাব আগামীকাল। আজ যে আমরা সবাই থার্ড ফেজ অফ লকডাউন দেখছি, এইটা চলবে আগামী 17 মে পর্যন্ত। এর মধ্যেই কিন্তু আমাদের সেই প্রস্তুতিগুলো ছেড়ে ফেলতে হবে, কেননা কতদিন মানুষ তার রুটি রোজগার বাদ দিয়ে, মানুষের হাতে যদি খাদ্য না থাকে, তাদের কাছে যদি খাবার না পৌঁছয়, তাহলে তো তারা লকডাউন মানবেন না। প্রশাসনের পক্ষ থেকে যা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিনে আরও বেশি করে আরও ফলপ্রসূভাবে করা হবে, যাতে মানুষ তার নিত্যদিনকার জিনিসপত্রগুলো পায়, নিত্যদিনের খাবারটুকু পায়, তাদের কাছে খাবারটুকু পৌঁছয়, তাহলেই লকডাউন সফল হতে পারবে। একদম, মানে আমরা দুটো পথে পেয়ে গেলাম, প্রশাসনিক ঠিক কি কি পদক্ষেপ নেওয়া উচিত, প্রশাসনিকভাবে কোন কোন তৎপরতা নেওয়া উচিত, এবং মেডিসিনের দিক থেকে মেডিকেলের পার্টটাও আমরা আলোচনা এলাম। ডক্টর পর্ণালী, আপনি তো মহামারী বিশেষজ্ঞ, মহামারী নিয়ে পড়াশোনা করছেন, মহামারী নিয়ে কাজ করছেন, আপনি কলকাতার কসবারমে, আপনি নিশ্চয়ই জেনে গিয়েছেন আপনার এলাকার বেশিরভাগ ওয়ার্ডই কিন্তু এই মুহূর্তে কন্টেইনমেন্ট জোন। সেক্ষেত্রে কলকাতা এই মহামারী মোকাবিলার জন্য কি করতে পারে, কি করা উচিত? দেখুন, আমি একটা প্রশ্ন যেটা আপনি আগে করেছিলেন সেটা টেনে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। যে ইউএসএ তে আমি দেখলাম ব্রেক টাইমে যে প্রায় 80 লাখ টেস্ট হয়েছে, এবং সেটা কিন্তু আমরা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে আশাই করতে পারি না, তাই তো? সেটা আমরা জানি, সেই জন্য এই জোনাল ডিভিশনটা খুব ইম্পর্টেন্ট। এবং যেভাবে ডক্টর ব্যানার্জি এবং ডক্টর সরকার বললেন, তারপর আমি কাজল কৃষ্ণবাবুর কথায় আসছি, সেটা আমার ভালো লেগেছে, কারণ এই জোনটা খুব ডায়নামিক। এটা কিন্তু কখনোই কোনো এরকম জোন নয় যে আজকে আমি রেড জোনে আছি বলে রেড জোনেই থাকবো। হ্যাঁ, সত্যি কথা যে রেড জোনে নাম্বার অফ ডেথ বেশি থাকার জন্য একটা আশঙ্কা আপনি যেটা বলছিলেন থেকেই যায়, কিন্তু যেভাবে লকডাউন চলছে, এপিডেমিওলজিক্যাল কার্ভের একটা প্ল্যাটু ফেজ থাকে, তাই তো? সেই প্ল্যাটু ফেজটা মানে হচ্ছে আমার গিয়ে নাম্বার অফ টেস্টেড পজিটিভ এবং ডেথ রেটটা একটা এক্সপোনেনশিয়ালি না হয়ে একটা সরল রেখা চলতে থাকবে। সেইটা পৌঁছানো অবধি আমাদের এই লকডাউনটা মেনে চলা কিন্তু খুব জরুরি। পরবর্তী প্রশ্নটা যেটা আসছে যে এইভাবে যদি লকডাউন চলতে থাকে, আপনি যে প্রশ্নটা করলেন খুব সুন্দরভাবে, যে অর্থনীতিটা কিভাবে চলবে, এবং কাজল কৃষ্ণবাবু বারবার বলছিলেন যে সাধারণ লোক এবং কসবায় যে আমরা যারা সাধারণ লোক বা যারা আছি, তাদের নিত্য নৈমিত্তিক জিনিস কিভাবে আমরা জোটাবো, এটা খুব ইম্পর্টেন্ট
প্রশ্ন, এবং সেটার জন্য প্রশাসনকে একটু উদ্যোগ নিতে হবে যে কিভাবে আন্ডারলাইং এ যেগুলো জরুরি ব্যবস্থা সেটা চালানো যায় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, কারণ ট্রান্সমিশন আটকাতে হবে। সো দেয়ার ইজ আ ব্যালেন্স, রাইট, যে হাউ ইউ ক্যান ম্যানেজ বোথ ইকোনমি, যেটাকে আমরা অর্থনীতিটাকে নিয়ে চলতে পারি, এবং তার সঙ্গে আমাদের যে ক্রাইসিসটা চলছে। এবং এটা খুব একটা ইজি প্রসেস তো নয়। আমরা কেউ 100 বছর আগে স্প্যানিশ ফ্লু হয়েছিল, তখন একটা গ্রেট ডিপ্রেশন হয় 1930s-এ। সেজন্য আমরা জানি না যে এই গ্রেট ডিপ্রেশনে আমরা চলে যেতে পারি কিনা, কোন দেশ সব থেকে বেশি আক্রান্ত হবে। স্টক এক্সচেঞ্জ পড়ে গেছে, আমেরিকার অনেকের মাথায় হাত, এবং অনেক কিছু আমরা প্রেডিক্ট করতে পারছি এবং পারছি না, দুটোই চলে। ম্যাথামেটিক্যাল মডেলিং এর একটা খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। তো আমার কাছে যেটা মনে হয়, যেটা আমার নলেজ থেকে আমি বলছি, যে জরুরি পরিষেবা চালু করার একটা কমিটি গঠন করা হোক, কিভাবে সেটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চালানো যেতে পারে সেটা শুরু করা হোক, এবং ট্রান্সপোর্টটা কিভাবে সেটাকে ফেসিলিটেট করবে। যেটা বাসে করে মানুষ যখন যাচ্ছেন 20% সিটের যেটা ব্যাপার আমি শুনছিলাম, সেটা তো খুবই প্রশংসাযোগ্য। সেরকম কি কিছু করা যায় যে সাধারণ রুজি রোজগার শ্রমিকদের পৌঁছে দেবে তাদের ডেস্টিনেশনে, এবং লোকজন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, এবং সেই অর্থনীতিটা চালু থাকবে আন্ডারলাইনে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তারা কতটা মেনে চলছেন এটাই অবশ্য প্রশ্ন উঠছে। কারণ রোজ আমরা এই ছবিও দেখছি, বাসে ভিড়ে ঠাসাঠাসি মানুষ, পাশাপাশি বসে তারা যাচ্ছেন। তাই প্রত্যেকটা বিষয় একটা কথা উঠে আসছে যে সাধারণ মানুষকে ভয় পেলে চলবে না, কারণ কোনো জোনই পার্মানেন্ট নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত রেডকে অরেঞ্জ, অরেঞ্জকে গ্রিন জোনে ট্রান্সফার করা, এবং গ্রিন জোনকে গ্রিন জোনে রাখা। কিন্তু সেটা সবার আগে সম্ভব সাধারণ মানুষ যদি সচেতন হন। একটা বিষয়, যে সমস্যাটা এই রাজ্যের নয়, এই দেশের নয়, বিশ্বের, করোনা যোদ্ধা যারা একেবারে ফ্রন্ট লাইনে কাজ করছেন, স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকরা, পুলিশ কর্মীরা ধীরে ধীরে সংক্রমিত হচ্ছে। আজ আমরা দেখলাম কেপিসির 40 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টাইনে, কিংবা 3 প্রসূতি করোনা পজিটিভ, যাদের মধ্যে কোনো সিমটমও ছিল না। আমরা এনআরএস এ দেখেছি, মেডিকেলে দেখেছি, বেশ কিছু বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যথেষ্ট ভয়। ডক্টর সরকার কি বলবেন, এই সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে, না আদেও সমাধান রয়েছে? দেখুন, একটা যখন অতিমারি হয়েছে, আমরা একটা খুব ব্রিফ স্টাডি এসএসকেএম এর দিক থেকে বোঝার চেষ্টা করেছি। আমি অ্যাকচুয়ালি ডাক্তারদের গত 1 মাসের মধ্যে মনস্তাত্ত্বিক, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের মনস্তাত্ত্বিক কিছু পরিবর্তন দেখেছি। প্রথম অ্যাটিটিউডটা দেখেছি, এই সমস্যাটা ভারতবর্ষের সমস্যা নয়, আমরা ডেঙ্গি টিবি ডিল করেছি, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটা শ্রেণীর ডাক্তারের মধ্যে ঢুকেছে। তারপরে যখন সত্যি ঘটনাটা ঘটতে শুরু করলো, পশ্চিমবঙ্গে আসতে শুরু করলো, প্রথম মৃত্যু, দ্বিতীয় মৃত্যু, আপনারা বলতে শুরু করলেন আজকে 27 জনের মৃত্যু, তখন একটা শ্রেণীর ডাক্তারের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হলো। তার মানে দেখুন, এরাম যদি স্ট্রেট লাইন প্রথমে নিচে নামলো, তারপর প্যানিক হলো, এইটাকে কিন্তু মিড লাইনে আনতে হবে। এই মিড লাইনে আনতে গেলে এই ধরনের প্যান্ডেমিকের ক্ষেত্রে একটাই জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে বিজ্ঞান। আপনি যে মুহূর্তে বিজ্ঞানের বাইরে বেরোবেন, আপনি এমন একটা জোনে বেরোলেন যে জোনে বেরোনো কিন্তু পুরোটাই অন্ধকার। অর্থাৎ প্রত্যেকটা ডাক্তারকে বুঝতে হবে, জানতে হবে যে টেস্টিং ক্রাইটেরিয়া কি। আমার যদি ডাউট থাকে তাহলে আমি টেস্ট করব। প্রত্যেকটা স্বাস্থ্যকর্মীকে বুঝতে হবে যে ইউনিভার্সাল প্রিকশন এই প্যান্ডেমিকের সময় কিভাবে নিতে হয়। এসএসকেএম হসপিটাল এ ব্যাপারে অগ্রণী, যে 12ই এপ্রিল থেকে গতকাল পর্যন্ত আমরা 14টা ব্যাচকে ট্রেনিং দিয়েছি। 3, ডনিং এবং ডফিং অফ পিপিই, এটা যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু সাধারণ অনেক স্বাস্থ্যকর্মী জানেন না। সুতরাং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ডনিং ডফিং এর আইডিয়া কম, কাকে হাই রিস্ক এক্সপোজার বলে, কাকে লো রিস্ক এক্সপোজার বলে, কিভাবে নার্সিং করতে গেলে আমি হাই রিস্ক এক্সপোজার হব না। যেরকম একটা সিম্পল ক্রাইটেরিয়া বলেছে যে 1 মিটারের মধ্যে 15 মিনিট মুখোমুখি হবেন না, তাহলে আপনি লো রিস্কে গেলেন। এইটা জেনে যদি কেউ নার্সিং করতে যায় তাহলে কিন্তু সংক্রমণের সম্ভাবনা কম।
আপনি এত বড় একটা অতিমারিতে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হবে না এটা হতে পারে না, কিন্তু আপনি বিজ্ঞানের ভিত্তি ধরে এগোলে আপনি সেই সংক্রমণ ঘটার সম্ভাবনা কিন্তু 1% নিচে নামাতে পারেন। আমরা তো HIV পেশেন্টদের অপারেশন করছি, আমরা করবার সময় জেনে করছি যে কি কি প্রিকশন নিতে হয়। সেরকম প্রিকশনগুলো যদি অ্যাকসেপ্টেবল ওয়েতে বিজ্ঞান ভিত্তিক নেওয়া হয় তাহলে এই লড়াই আমরা লড়তে পারবো। যেহেতু এই নিয়েই আমরা আলোচনা করছি, এর সঙ্গে একটা তথ্য আমি দিয়ে দেবো যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত 140 জনেরও বেশি করোনা আক্রান্ত। রাজ্যকে চিঠি দিল ডক্টরস ফোরাম, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত 140 জনেরও বেশি এই মুহূর্তে করোনা আক্রান্ত। রাজ্যকে চিঠি ডক্টরস ফোরামের। ডক্টর বন্দ্যোপাধ্যায়, ডক্টর সরকার খুব সুন্দরভাবে বোঝালেন যে কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত, তাহলে হয়তো এই পরিস্থিতিতে আসতে হবে না। সঠিক বিষয়টা জানা উচিত, কোনো ডাউট থাকলে সেটাকে ক্লিয়ার করা উচিত। ইতিমধ্যে আমরা ক্রাইসিস পিরিয়ডে রয়েছি, যেহেতু বেশিরভাগ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে রয়েছেন, বেশিরভাগ হাসপাতালে বেশিরভাগ বিভাগ এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ আমরা একটা ক্রাইসিস পিরিয়ডে চলছি। এই সময়টা কিভাবে প্রত্যেকটা মানুষের মোকাবিলা করা উচিত, সে চিকিৎসক হোক, সে পুলিশ কর্মী হোক, বা সে সাধারণ মানুষ হোক? দেখো, আমি ডক্টর সরকারের কথাটাকে এবারে আরেকটু এগিয়ে নিয়ে যাই। এখন আমাদের সময় হচ্ছে এবারে ধীরে ধীরে স্বাস্থ্য পরিকাঠামোটাকে আরো গভীরে বা তলিয়ে ভাবার। তা এই কোভিড রোগটা এমনই একটা রোগ যেখানে তোমাকে দুটো জিনিস একসঙ্গে ভাবতে হবে। একটা হচ্ছে তোমার যে স্বাস্থ্যের রিসোর্স আছে তোমার কতখানি রয়েছে, আর 2 নম্বর তুমি তোমার স্বাস্থ্যের রিসোর্স কতখানি বাঁচাতে পারছো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার ডিম্যান্ড বাড়ছে, আমার ডিকে বাড়ছে। আমাকে কি করতে হবে? আমার ডিমান্ড তো বাড়বেই, পেশেন্ট বাড়বে, সেটা আমরা ধরে নিয়েছি, কিন্তু আমার ডিকেটা কমাতে হবে। তাই ডিকেটা কমাতে হলে তোমাকে কি করতে হবে? যাতে আমার স্বাস্থ্যকর্মী কম আক্রান্ত হয় সেদিকে নজর রাখতে হবে। তো স্বাস্থ্যকর্মী যাতে কম আক্রান্ত হয় তার জন্য বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ছাড়া আর অন্য কোনো পদ্ধতি নেই যার দ্বারা আমি স্বাস্থ্যকর্মীর আক্রমণ ঠেকাতে পারবো। এবারে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যখন যুদ্ধ চলে একটা দেশের সঙ্গে অন্য দেশের, তখন গুলি তো প্রথমে সৈন্যরাই খাবে, তারপরে তো দেশের লোকে খাবে। সুতরাং আমরা যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে কাজ করব তাদের মধ্যে আক্রমণের যে চান্স অনেকটা বেশি, সেটা আমার প্রতিটি ডাক্তার বন্ধু, প্রতিটি স্বাস্থ্যকর্মী, প্রতিটি নার্স জানেন। কিন্তু তাদের এটা জেনেই কাজে নামতে হবে যে আমি বিজ্ঞানটা পুরোপুরি জানি, আমি আমাকে কিভাবে সুরক্ষিত রাখবো এই জানাটা এই কারণেই জরুরি, তাহলে আমি আমার হেলথের রিসোর্সটাকে মেনটেন করতে পারবো। আর আমি যদি এটা না জেনে বুঝে হঠাৎ আজকে শিবব্রত বন্দ্যোপাধ্যায়, ডক্টর দীপ্তেন্দ্র সরকার বলল, কাল আমি লাফিয়ে নেমে পড়লাম, কিছু জানলাম না বুঝলাম না, তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর বিপদও হলো এবং দায়িত্বজ্ঞানহীন কাজও হলো। তার কারণ আমার রিসোর্সটা নষ্ট হলো এবং তিনি 14 দিনের কোয়ারেন্টাইনে চলে গেলেন, তার সঙ্গে আরো 14টা লোক 14 দিনের কোয়ারেন্টাইনে চলে গেল। তো সেই জন্য এখন যেটা লাস্ট আমি একটা সেন্টেন্স তোমায় বলতে চাই, এখন হাসপাতালে প্রতিদিন কাজ করতে করতে আমার একটা মাথায় সবসময় মনে হয় যে আমি মেডিসিন তো জানলাম বুঝলাম, সেটা না হয় শিখেছি, যতটুকু পারি করি, কিন্তু এখন একটা বড় আর্ট হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেশনটা কিভাবে চালালে আমি আমার হাসপাতালটাকে অনেকটা সুরক্ষিত রেখে আমি আমার রাজ্যবাসীর পাশে দাঁড়াতে পারবো। সত্যি খুব এই শেষের কথাটাই অনেক বেশি ভালো লাগলো যে অ্যাডমিনিস্ট্রেশনটাও সঠিকভাবে চালাতে হবে, কারণ রাজ্যের মানুষ এই মুহূর্তে সংকটে, আর তাদের রক্ষার জন্য আপনারাই সত্যি ফ্রন্ট লাইনে লড়াই করছেন, যুদ্ধ করছেন। ডক্টর পর্ণালী, আপনি তো এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন। আমেরিকায় বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, সেটা আমরা জেনে গিয়েছি ইতিমধ্যে। কি মনে হয় আপনার যে এই ভ্যাকসিন আসতে আর কতদিন দেরি আছে, কতদিনের মধ্যে আসবে এই ভ্যাকসিন? ভ্যাকসিন নিয়ে তো অনেক রকম কথা চলছে এবং ট্রাম্প সরকারকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমি ডক্টর অ্যান্টনি ফাউচি, যিনি NIH এর হেড ডিরেক্টর, তার লাইন ফলো করে, যেহেতু আমরা সায়েন্টিস্ট, আমি সেই অ্যাঙ্গেল থেকেই বলবো যে দেখুন, ভ্যাকসিন তো আজকে বললে কালকে আসে না। ভ্যাকসিনের একটা এফিকেসির ব্যাপার থাকে এবং সেটা কতটা, তার কোনো মানে এফিকেসি ইন দ্য সেন্স যে একটা পপুলেশনে কতটা সাকসেস রেট আসবে, সেটা কিন্তু যতক্ষণ আপনি অ্যাপ্লাই করছেন বুঝতে পারছেন না, তাই তো? তাহলে সেটা কিন্তু মিনিমাম এখানে বলাই হয়েছে 18 মাস, খুব
তাড়াতাড়ি এবং সমস্ত ফান্ডিং যদি মোবিলাইজ করেও আমরা করি তাহলে মিনিমাম 1.5 থেকে 2 বছর, খুব তাড়াতাড়ি করলেও। তো সেইটা মাথায় রেখেই এগোতে হবে, এবং সেটা বলা মানে এই নয় আমি এটা খারিজ করছি না যে অন্য কোনো দেশ ভ্যাকসিন আবিষ্কার করতে পারবেন না বা সেই সুযোগটা এখানে চলে যাচ্ছে, কিন্তু যাই আবিষ্কার হোক, যদি ধরেও নি আজকে হচ্ছে, 1 মাসের মধ্যে হচ্ছে, 18 মাস বা 2 বছর লেগে যাবে সেই ভ্যাকসিনটাকে কমিউনিটিতে বা মাস অ্যাপ্লাই করতে। সুতরাং আমার মতে ভ্যাকসিনের ওপর ভরসা করে কিন্তু কোভিড ফাইট করা যাবে না। এই যে সৈন্য সমর যেটা উনি বললেন না সামনে দাঁড়িয়ে আছে, তারা কি 2 বছর দাঁড়িয়ে থাকবেন যে কবে ভ্যাকসিন আসবে তারপরে আমরা যুদ্ধে নামবো? সেটা তো হয় না। তাহলে সেই অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু পুরোপুরি আমার মনে হয় কোভিড-19 এর মতো একটা অতিমারি আমরা ফেস করছি, সারা দেশ আমরা ফেস করছি, আমরা সবাই চেষ্টা করলেও বুঝতে পারছি না যে কিভাবে করব, সব রকম চেষ্টা করা হচ্ছে। সেই জন্য ভ্যাকসিনের উপরে রিলায়েবিলিটি থাকুক, কিন্তু এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডহক বেসিসে কিভাবে করলে ইকোনমি নষ্ট না হয়, সাধারণ লোক চলতে পারে, জরুরি পরিষেবা চালু থাকে এবং মৃত্যু হার কমানো যায়, সেই ব্যাপারটা সুন্দরভাবে সেগমেন্টেড ওয়েতে ডিল করা উচিত। আমি এখানে বলতে চাইবো যে সেগমেন্টেড অ্যাডমিনিস্ট্রেশন রাদার দ্যান একটা পুরো আমব্রেলা অ্যাপ্রোচ নিয়ে ভয় পেয়ে কি হবে সবকিছুর ওপরে একটা ফলস ফেথ রাখার তো দরকার নেই। আপনি কিছু বলতে চাইছেন? অবশ্যই এই প্রশ্নের উত্তরও তো আপনার কাছে নেব। তার পাশাপাশি একটু স্পেসিফিক আমি যদি করি, আমরা সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করছি, ভ্যাকসিনের প্রসঙ্গ যখন উঠলো, আপনার কাছে এই প্রশ্নের উত্তরও এক ফাঁকে নিয়ে নিতে চাইবো যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, দেশ, বিশ্ব বা এ রাজ্য, কোনটা সবার আগে এই মুহূর্তে দরকার, ভ্যাকসিন না ওষুধ? আপনি যেটা বলতে চাইছিলেন তার পাশাপাশি এই উত্তরটাও। আমরা তো একটা কথাই সবাই মানি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, আজকের এই অতিমারির মুখোমুখি দাঁড়িয়ে আমাদের বিজ্ঞান, প্রশাসন, সাধারণ প্রশাসন, জনস্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন সবাইকে একসাথে কাজ করতে হবে। এটা তো ঘটনা যে আজকে যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে সৈনিক হিসেবে কাজ করছেন তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, নিজেদের চেষ্টা করতে হবে, অন্যদের কাছ থেকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে কি করে পিপিইটা ব্যবহার করতে হয়। পাশাপাশি আমাদের দায়িত্ব হচ্ছে যে জায়গায় আমার স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, চিকিৎসকরা কাজ করছেন, তাদের কাছে সঠিক পরিমাণে সঠিক গুণমানের পিপিই বা সুরক্ষা সরঞ্জাম পৌঁছে দেয়া, এই দেখভাল করা, এই মনিটরিং করার দায়িত্ব আমাদের সকলকেই কম বেশি নিতে হবে। যারা আমরা প্রশাসনের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত আছি তাদের সকলের দায়। দ্বিতীয় যে প্রশ্নটা আছে যে দেশ কালের গণ্ডি পেরিয়ে আজকে যখন কোভিড মহামারী সারা পৃথিবীকে আক্রমণ করেছে, ব্যাপ্ত হয়েছে, তখন ভ্যাকসিনের উপরে অত্যন্ত মাত্রায় নির্ভরশীলতা নয়, আমাদের চেষ্টা করতে হবে যাতে এই ভাইরাস যে কারণে যেভাবে আমাদের শরীরে ঢোকে, অর্থাৎ কিনা যে চেইন অফ ট্রান্সমিশন সেইটাকে আটকাতে হবে। সেই চেইন অফ ট্রান্সমিশন আটকানোর জন্য আমাদের দাও ফিরে সে অরণ্য, অর্থাৎ আমাদের সে আদি অকৃত্রিম কথা, স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারংবার সোচ্চারে বলতে হবে। যেভাবে আমরা ব্যাপারটা বলার চেষ্টা করছি, লকডাউন একটা মাত্র পদ্ধতি, লকডাউনের বেসিক উদ্দেশ্য কিন্তু হচ্ছে সংক্রমণের হার, সংক্রমণের সম্ভাবনা কমানো, অর্থাৎ কিনা একটা ইন আদার সেন্স সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং। আজকে আমার বন্ধু ডক্টর ব্যানার্জি যেটা বলছিলেন যে আমরা যদি জানি যে 1 মিটার দূরত্ব মেনটেন করে যদি 1 নাগারে 15 মিনিটের কম আমরা কথাবার্তা বা মুখোমুখি থাকার চেষ্টা কম করি, তাহলে আমাদের সংক্রমণের সম্ভাবনা কমে যাবে। সেটা যেমন সত্য, পাশাপাশি আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছে এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানা এবং তাদের প্রয়োগ করা, পিপিই বলুন, মাস্ক বলুন, শুধুমাত্র স্বাস্থ্যকর্মীরা কেন, সাধারণ মানুষ তাদেরও তো এগিয়ে আসতে হবে। আজকে যারা ফ্রন্টলাইনে দাঁড়িয়ে কাজ করছেন তারা তো এইটুকু সহমর্মিতা আশা করেন সাধারণ পশ্চিমবঙ্গবাসীর কাছে, সাধারণ নাগরিকের কাছে, যে তারা সম্মানটুকু দেবেন, শ্রদ্ধাটুকু দেখাবেন, অন্তত জানবেন যে তারা যেখানটায় থাকেন সেইখানটায় যাতে নিরাপদে শান্তিতে থাকতে পারেন। আজকে যদি একজন চিকিৎসক বা একজন স্বাস্থ্যকর্মী তার বাড়িতে ফিরে গিয়ে লাঞ্ছনার শিকার হন,
তাহলে তিনি কি করে কাজ করবেন? আজকে শুধুমাত্র হাসপাতালে কাজ করে এইটুকু জেনে যদি একজন স্বাস্থ্যকর্মীকে তার বাড়ি, যে বাড়িতে তিনি ভাড়া থাকেন, তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়, তাহলে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতনতার পরিচয় দিচ্ছেন না। আমি এই অনুষ্ঠানের মারফত সমস্ত ভারতবাসীকে, সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে এই অনুরোধ রাখতে চাই যে করোনা মহামারী বা কোভিড-19 এই মহামারীর মুখোমুখি দাঁড়িয়ে একজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ যেমন চেষ্টা করছেন তার অধীত বিদ্যা বিজ্ঞান ওপরে ভিত্তি করে প্রয়োগ করে আপনাকে, আমাকে, সকলকে সুস্থ, স্বাভাবিক, সুরক্ষায় রাখতে আপনারও দায়িত্ব হচ্ছে এই সৈনিক বাহিনীকে মেসেজ দিলেন কাজল কৃষ্ণ বাবু, খুব সুন্দর একটা মেসেজ দিলেন এবং পুরো বিষয়টা নন ক্লিনিক্যালের বিষয় রাখলেন। আমি খুব সংক্ষেপে 3 জনের কাছে এক লাইন করে জানতে চাইবো, যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন আমাদের দর্শকরা, আপনারা কি বলবেন এক লাইনে যদি মেসেজ দিতে বলা হয়? ডক্টর সরকার। আমি একটাই কথা বলবো, সূর্যোদয় বেশি দূরে নেই, কিন্তু নিজেদের অনুশাসন, মানসিক এবং ফিজিক্যাল অনুশাসন মেনে চলুন। আমরা কথা দিচ্ছি সূর্যোদয়ে বেশি দেরি নেই। আচ্ছা ডক্টর বন্দ্যোপাধ্যায়, খুব সংক্ষেপে। আমরা সাবধান হব, এটা আমার ডাক্তার বন্ধুদেরও আমার একটা বার্তা, এবং সকলের কাছে আমরা সাবধান হব কিন্তু আতঙ্কিত হব না, এবং যারা যুদ্ধ করছে তাদেরকে কিন্তু সত্যি মন থেকে দূরে সরিয়ে রাখবো না। ডক্টর পর্ণালী, এক লাইনে। আমি একটাই কথা বলবো যে নৌকা ডুবলেও সূর্যোদয় হয়। আমরা সূর্যোদয়ের আশায় আছি, নৌকা ডুবছে না, সাধারণ মানুষের উপরে ভরসা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই। একদম ডক্টর পর্ণালীর কথা টেনেই আমি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখলেন, এবং ধন্যবাদ ডক্টর সরকার, ডক্টর বন্দ্যোপাধ্যায়, কাজল কৃষ্ণবাবু আপনাকে ধন্যবাদ, ডক্টর পর্ণালী আপনাকেও